বজ্রপাতে ৩ স্কুল ছাত্র সহ সারা দেশে ১০ জনের মৃত্যু। সামান্য বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, তলিয়ে গেছে মহাসড়ক খাদ্যগুদাম। ট্রেন চালুর দাবিতে লালমনিরহাটে রেলপথের পর ২৪ ঘন্টারও বেশি সময় ধরে সড়ক অবরোধ, ৪৫ কিলোমিটার যানজট। ভোলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। এবং স্নাতক সমমানের দাবিতে আজও নার্সিং ডিপ্লোমা শিক্ষার্থীদের বিক্ষোভ। দেশের বিভিন্ন পলিটেকনিকের প্রশাসনিক ভবনে তালা। শুনছিলেন শিরোনাম, স্বাগত এখন জনপদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি শম্পা বিশ্বাস। দেশের ৫ জেলায় বজ্রপাতে ৪ শিক্ষার্থী সহ ১০ জনের মৃত্যু হয়েছে, আহত হচ্ছেন আরও বেশ কয়েকজন। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন জেলায় বজ্রসহ বৃষ্টিপাতে হতাহতের ঘটনা ঘটে। এছাড়া ঝড় বৃষ্টিতে বিভিন্ন এলাকায় ঘরবাড়ি সহ ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের জমি। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। সোমবার সকাল থেকে কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয় দেশের বিভিন্ন জেলায়, যাতে একাধিক মৃত্যুর পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ও ফসলি জমি। সকাল ১১টার দিকে বরুগা উপজেলার পয়ালগচ্ছ গ্রামের মাঠে ঘুড়ি উড়াচ্ছিল কয়েকজন শিক্ষার্থী। এ সময় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে গুরুতর আহত হন বেশ কয়েকজন। দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হলে ফাহাদ হোসেন ও জিসান নামে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। নিহত দুজনই বড় হরিপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। সে যে গুন্ডি লেগে গেছে আমি জানতাম না, আমি গোসল করতাম গেছে এই টাইমে বজ্রপাত হয়েছে। বজ্রপাতের পরে আমার এক বাগিনা সিকুর দিয়ে গেছে, কখনো ফোড়া মারা গেছে। এছাড়া মুরাদনগরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে নিহত হয় নিখিল চন্দ্র দেবনাথ ও জুয়েল ভুইয়া নামে দুজন কৃষক। আহত হন আরও ৩ জন, তারা শ্রবণ শক্তি হারিয়েছে বলে জানায় চিকিৎসকরা। সকালে কিশোরগঞ্জের অষ্টগ্রামের বিভিন্ন উপজেলায় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এ সময় ধান কাটা ও মাড়াইয়ের সময় প্রাণ হারান অষ্টগ্রামের হালালপুর গ্রামের ইন্দ্রজিৎ দাস। এছাড়া ধান মাড়াইয়ের সময় মৃত্যু হয় খয়েরপুর গ্রামের স্বাধীন মিয়া ও রানীগঞ্জ গ্রামের ফুলেসা বেগমের। মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। আবহাওয়া অফিস বলছে, সোমবার ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলায় ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আমার চাচি ফুলেসা বেগম সকালবেলা অনুমান ৭:৩০টার দিকে খেরকোড়া রূপে কাগজ দিতে গিয়া বজ্রপাতে মারা গেছে। এছাড়া সুনামগঞ্জের হাওড়ে গরুকে খাওয়ানোর সময় বজ্রপাতে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আর মাদ্রাসায় যাওয়ার সময় নেত্রকোনার মদন উপজেলায় মারা যায় ১০ বছর বয়সী আরাফাত। এছাড়া নোয়াখালীতে কাজ করার সময় মৃত্যু হয়েছে একজন ইটভাটা শ্রমিকের। শামীমা রহমান শাম্মী, এখন। বর্ষা মৌসুম শুরুর আগেই সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে মহানগরী, গুরুত্বপূর্ণ মহাসড়ক এবং সরকারি স্থাপনাও। ২ সপ্তাহ আগের কয়েক মিলিমিটার বৃষ্টিতে এখনও ডুবে আছে চান্দনা চৌরাস্তা। সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়হীনতায় আটকে আছে জলাবদ্ধতা নিরসনের কাজ। এছাড়াও জলাবদ্ধতার কবলে কুমিল্লার প্রধান খাদ্যগুদাম। দীর্ঘদিন হাঁটু সমান পানিতে ডুবে থাকায় পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে ১৪টির মধ্যে ৮টি গুদাম। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। গাজীপুরের প্রাণকেন্দ্র চান্দনা চৌরাস্তা, ঢাকা ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কের সংযোগস্থল। দৈনিক হাজারো মানুষের চলাচল এই মহাসড়ক দিয়ে। অথচ সামান্য বৃষ্টিতেই ২ সপ্তাহ ধরে ব্যস্ততম এই মহাসড়কের পাশে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বিআরটি প্রকল্পের আওতায় অপরিকল্পিতভাবে ড্রেন নির্মাণে বন্ধ হয়ে গেছে পানি নিষ্কাশনের পথ। তার উপর নির্মাণ সামগ্রী ও বৃষ্টিতে মাটি জমে সিটি কর্পোরেশনের পুরনো ড্রেনেজ সিস্টেমও অকার্যকর হয়ে পড়েছে। এর সাথে নগর কর্তৃপক্ষের যথাযথ উদ্যোগ না থাকায় সৃষ্টি হয়েছে ভয়াবহ পরিস্থিতি। চালের গাড়ি, মাছের গাড়ি, যে সব গাড়ি সব উল্টে ভর্তি, যে মাল সব নষ্ট হয়ে গেছে। ৪-৫ বছর কোনো পানি জমে নেই, এইবার ওরা কেউই পরিষ্কার করে না, ড্রেন পরিকল্পিতভাবে কাজ করে না, এই অবস্থা। সড়কে খোঁড়াখুড়ি, খানাখন্দ আর উন্মুক্ত ড্রেনে উল্টে বিকল হচ্ছে যানবাহন। অহরহ ঘটছে দুর্ঘটনা। ময়লা দুর্গন্ধযুক্ত পানি মারিয়ে ক্রেতা আসতে না পারায় আশেপাশের ব্যবসা প্রতিষ্ঠানের বিক্রি নেমেছে অর্ধেকে। পচা পানি অনেক দূর ঘুরে আসতে হয়, কাস্টমার তো আসে নাই পাবে ভাই। পচা পানি পাড়ায় কি কেউ আসবে? ব্যবসার তো প্রচুর ক্ষতি হচ্ছে। আমাদের ব্যবসা আগে যে সেল ছিল এর 3 ভাগের 1 ভাগও নাই। 15 দিন যাবত এই রাস্তা পানির কারণে মানুষ আসতে পারে না। মানুষ আর রিস্কা দিয়ে আসলে মাঝখানা যা পইরা।
তবে ভোগান্তির কারণ হিসেবে সড়ক ও জনপথ বিভাগের অব্যবস্থাপনাকে দায়ী করে সিটি কর্পোরেশনের কর্মকর্তা জানান, সংকট নিরসনে তারা চেষ্টা করছেন। ঠিক নাই এবং সাথে আমরা তো উদ্যোগ নিচ্ছি, আমরা জানাইছি কিন্তু ওরা যদি আমাদেরকে হেল্প না করে তাহলে আমরা কিছু করবো। এদিকে কুমিল্লার ধর্মপুর এলাকার প্রধান খাদ্য সংরক্ষণাগার ভাসছে কোমর সমান পানিতে। দীর্ঘদিন পানি জমে থেকে পুরো এলাকা রূপ নিয়েছে বিষাক্ত জলাশয়ে, আর গুদাম ঘরগুলোর চারপাশ পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। আগে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকলেও গুদামের পাশের ঢাকা চট্টগ্রাম রেলপথের উন্নয়ন কাজে সেই পথ বন্ধ হয়ে যায়। জলাবদ্ধতা আর স্যাঁতস্যাঁতে পরিবেশে নষ্ট হচ্ছে গুদামে থাকা খাদ্যশস্য। এরই মধ্যে নতুন পুরাতন মিলিয়ে খাদ্য সংরক্ষণে ব্যবহৃত 14টি গুদামের মধ্যে 8টি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষের দাবি, সমস্যা নিরসনে বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সিটি কর্পোরেশনকে জানানো হলেও নেওয়া হয়নি কার্যকর উদ্যোগ। 2017 সাল থেকে এখানে এরকম জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রমজানের শেষের দিকে আমি ডিসি মহোদয় ওখানে গিয়েছিলাম। ওনারা আশ্বস্ত করছে যে ঈদের পরে ওনারা ড্রেনেজের ব্যবস্থা শুরু করবে, কিন্তু এখনো পর্যন্ত ওনারা ড্রেনের কোনো কার্যক্রম শুরু করেনি। বর্ষার আগেই জলাবদ্ধতা সমস্যার সমাধান না হলে দুর্ভোগ উঠতে পারে চরমে। তাই দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি ভুক্তভোগী বাসিন্দাদের। সাদাত শাহেদ, এখন। বুড়িমারি এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে দুপুর থেকে লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয়রা। যান চলাচল ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। প্রশাসনের পক্ষ থেকে অবরোধ প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হলেও কোনো ফল মেলেনি। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল বাপ্পি। বাপ্পি, অবরোধ এখনো চলছে কিনা সেই সঙ্গে জানাবেন, বিকেলে প্রশাসনের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল, সে ব্যাপারে আপনার কাছে কি তথ্য রয়েছে? শম্পা, বিকেল 5টায় জেলা প্রশাসক অথবা তার প্রতিনিধি দল এখানে এসে আন্দোলনকারীদের সাথে কথা বলার কথা ছিল, কিন্তু এখন 6টা পার হয়ে গেছে। এখনও পর্যন্ত জেলা প্রশাসক কিংবা তার কোনো প্রতিনিধি দল এই আন্দোলনের স্থানে এসে পৌঁছায়নি। তবে আমরা জানতে পেরেছি যে তারা রাস্তায় আছেন, হয়তো আর আধা ঘন্টার মধ্যে চলে আসবেন এই জায়গায় এবং তারপরেই আন্দোলনকারীদের সাথে তারা বৈঠকে বসবেন এবং আন্দোলনকারীরা আশা করছেন যে তারপরে একটা তাদের কাঙ্ক্ষিত যে দাবি, সেই দাবির পক্ষে একটা সুন্দর সমাধান তারা পাবেন। একটু বলে রাখতে চাই যে এই যে বুড়িমারি এক্সপ্রেস যে জায়গার নামকরণে করা হয়েছে বুড়িমারি, সেই বুড়িমারি স্থলবন্দর থেকেই বুড়িমারি এক্সপ্রেস যাতায়াত করে না। ঢাকা থেকে লালমনিরহাটগামী যে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি সেটি লালমনিরহাট পর্যন্ত আছে এবং লালমনিরহাটের 4টি উপজেলার মানুষের দাবি যে এটি একদম বুড়িমারি থেকে যদি চলাচল করে তাহলে 4 উপজেলার প্রায় 19 লাখ মানুষ এটার সুফল ভোগ করবে এই ট্রেনের। এবং একই সাথে লালমনি এক্সপ্রেসের ক্ষেত্রেও একই কথা বলছো। কিন্তু এর আগে রেল কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের আশ্বাস দিল, সেই আশ্বাস বাস্তবায়ন হয়নি। তারা 4টি শর্তের কথা বলেছিল, এর মধ্যে ওয়াশ ফ্রি তৈরি করা, প্রত্যেকটি স্টেশন ডিজিটালাইজেশন করা, টাইমিং ঠিক করা, এরকম 4টি শর্ত ছিল। তো এই 4টি শর্ত পূরণ হলেও এখনও পর্যন্ত 3 থেকে 4 বার আশ্বাস দিয়েছিল রেল কর্তৃপক্ষ, কিন্তু চালু করার যে উদ্যোগ সেটি এখনও পর্যন্ত নেওয়া হয়নি বলেই এই আন্দোলনে তারা নামতে বাধ্য হয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং গত 8 দিন ধরে রেলপথ অবরোধ করে রেখেছিলেন এবং গতকালকে দুপুর থেকে সড়ক পথ অবরোধ করেছে, যার কারণে এই লালমনিরহাটের হাতিবান্ধা থেকে পাটগ্রামে প্রায় 2 থেকে 2.5 হাজার ট্রাক আটকা পড়েছে দেশের বিভিন্ন স্থানে যাওয়ার জন্য। তো এখন প্রশাসনের জন্য অপেক্ষা করছে সবাই। প্রশাসন আসলে তারপরে হয়তো একটা ফলপ্রসূ সমাধান এলেও আসতে পারে। তো শম্পা, এই ছিল লালমনিরহাটের হাতিবান্ধা থেকে আমার কাছে সবচেয়ে অবস্থা। বাস চালক ও হেলপারের ওপর সিএনজি চালিত অটোরিকশার চালকদের হামলার প্রতিবাদে ভোলায় অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন বাস শ্রমিকরা। এতে সকাল থেকে জেলায় অভ্যন্তরীণ রুটগুলোতে বাস চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন এসব রুটের যাত্রীরা। আর জানাচ্ছেন ইমতিয়াজুর রহমান। রোববার বিকেলে ভোলার চরফ্যাশন বাজারে বাসে যাত্রী ওঠানো নিয়ে অনন্যা পরিবহন নামের একটি বাসের চালক ও সহযোগীকে মারধর করে সিএনজি চালিত অটোরিকশার চালকরা। এতে সজীব ও তানজিল নামে 2 জন গুরুতর আহত হয়।
এর প্রতিবাদে রোববার সন্ধ্যা থেকে অনির্দিষ্টকালের জন্য অভ্যন্তরীণ 5টি রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় ভোলা বাস শ্রমিক ইউনিয়ন। এর প্রেক্ষিতে সোমবার সকাল থেকে শহরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল করে বাস শ্রমিকেরা। পাশাপাশি সিএনজি চালিত অটোরিকশা চলাচলে বাধা সৃষ্টি করেন তারা। একটিতে ভাঙচুর চালানোর পাশাপাশি বাস ডিপোতে আটকে রাখা হয় একাধিক অটোরিকশা। মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধ করার পাশাপাশি হামলার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান শ্রমিক নেতারা। আমাদের দাবি একটাই, এর বিচার। উইথ অবৈধ কোনো সিএনজি এই রোডে চলতে পারবে না। যদি চলে আমাদের গাড়ি অনির্দিষ্টকালের জন্য আমরা বন্ধ রাখলাম। এরা সংখ্যা অনেক বেশি থাকে বিধায় আমাদের শ্রমিকের উপরে অন্যায়ভাবে অতিরিক্ত হামলা চালায়। এই মহাসড়ক বা আঞ্চলিক মহাসড়ক বলেন, এখান থেকে অবৈধ যান, 3 হুইলার, সিএনজি উৎখাত করতে হবে এবং আমাদের বাস চলাচলের জন্য সুন্দর পরিবেশ করতে হবে। এই সিএনজির কারণে অহরহ দুর্ঘটনা করতেছে এবং সেটার মাসুল আমাদের শ্রমিকেরা দেয়, বাস শ্রমিকেরা দেয় এবং বাস মালিকেরা দেয়। এদিকে হঠাৎ ধর্মঘটের ফলে বাসের পাশাপাশি সিএনজি চালিত অটোরিকশা চলাচলও বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন এই পথের চলাচলকারীরা। এমন অবস্থায় বাড়তি ভাড়া দিয়ে ঝুঁকিপূর্ণ যানবাহনে চড়ছেন অনেকে। ভোলা বাস স্ট্যান্ডে আছি, এখানে এখন বাসও চলে না, সিএনজিও চলে না। যাই হোক, এখন অন্যথায় যেতে হচ্ছে দ্বিগুণ ভাড়া দিয়ে। লালমনে যাব, কিন্তু বাস না থাকাতে আমাদের টাইম লস হচ্ছে অনেক, প্লাস অন্য গাড়ি দিয়ে গেলে আমাদের তো ভাড়া বেশি লাগে। বাসও বন্ধ, সিএনজিও বন্ধ, তার জন্য খুবই ভোগান্তিতে পড়তেছি। অন্য ভাঙ্গা যাওয়া লাগবে, বাসও বন্ধ, সিএনজিও বন্ধ। সিএনজিও বন্ধ, বাসও বন্ধ, এতে মানে জনগণের ভোগান্তি ছাড়া আসলে কিছু না। এর আগেই গেল জানুয়ারিতে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ডিপোতে অটোরিকশা রাখা নিয়ে বাস শ্রমিক ও সিএনজি চালকদের সংঘর্ষে 30 জন আহত হয়। আগুন দেয়া হয় 4টি বাসে ও 9টি অটোরিকশায়। এখন ভোলা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদ্রাসা ছাত্র হাফেজ সোলাইমান হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাইনুদ্দিন কাদির রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে নেওয়া হয়। পরে মামলার তদন্তকারী সংস্থা সিআইডি 7 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিকে আদালত ভবনে আনিসুল হকের ওপর চড়াও হন আইনজীবীদের একাংশ। পরে পুলিশি নিরাপত্তায় তাকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়। গত 5 আগস্ট দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গুলিবিদ্ধ হন 19 বছর বয়সী হাফেজ সোলাইমান। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের করা মামলার আসামি আনিসুল হক। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সকে স্নাতক বা ডিগ্রির সমমানের দাবিতে আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। অন্যদিকে দাবি আদায়ে পলিটেকনিক শিক্ষার্থীরাও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন। সকালে শেরেবাংলা মেডিকেলের সামনে জড়ো হন বরিশালের বিভিন্ন সরকারি বেসরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীরা। এ সময় দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন তারা। ময়মনসিংহেও বিক্ষোভ কর্মসূচি পালন করেন সরকারি বেসরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে ঢাকায় লং মার্চ সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এছাড়া নার্সিং শিক্ষার্থীদের উপর হামলা এবং নার্সিং রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে মাথায় কালো কাপড় বেঁধে বিক্ষোভে অংশ নেন কিশোরগঞ্জের শিক্ষার্থীরা। অন্যদিকে দাবি আদায়ে আজও মাঠে নামে পলিটেকনিকের শিক্ষার্থীরা। চট্টগ্রাম, সিলেট এবং ময়মনসিংহে বিক্ষোভ করেন তারা। পরে পলিটেকনিক ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেওয়া হয়। মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। আগামীকাল মঙ্গলবার মামলার আরও 10 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। সকাল 10:30টায় জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান আসিয়ার চাচা, স্থানীয় মাদ্রাসার শিক্ষক এবং এক ছাত্রের সাক্ষ্য গ্রহণ করেন। এ সময় মামলার প্রধান অভিযুক্ত হিটু শেখ সহ সকল আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। এর আগে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে আসামিদের আদালতে হাজির করে পুলিশ। গত 6 মার্চ মাগুরা সদরের নিজনান্দু আলী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আসিয়া।
7 দিন চিকিৎসাধীন থাকার পর 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় মামলা হলে 13 এপ্রিল চার্জশিট দেয় পুলিশ, আর 23 এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার কাজ। এই সাথে শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।